সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন এবং যারা সরাসরি দেখছেন টোটাল কেবল সার্ভিসের মাধ্যমে, স্বাগত জানাচ্ছি সবাইকে। প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল হিসাবে মনোনয়ন প্রত্যাহার করলেন সাবেক রিপ্রেজেন্টেটিভ ম্যাট গেটস। এছাড়াও তিনি কংগ্রেসে আর ফিরবেন না বলেও জানিয়েছেন। বর্তমানে গেটসের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্টের সেক্সুয়াল মিসকন্ডাক্টের একটি অভিযোগ তদন্ত চলছে। এদিকে ওয়ার ক্রাইমের জন্য ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ও ডিফেন্স মিনিস্টার ইয়াভ গ্যালান্ট এর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তবে এই সিদ্ধান্তকে চরম অ্যান্টাই সেমিটিক, যেটি সবসময় তারা বলে থাকেন, হিসাবে দেখছে ইসরায়েল। তারা জানায় আইসিসির এই ওয়ারেন্ট তাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। খুব ভালো কথা, সেটি নিয়ে আলোচনা হবে। কিছুদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের অফিসিয়ালস। এর সময় ডক্টর ইউনূস জানান বাংলাদেশ ট্রাম্পের প্রশাসনের সাথে খুব কাছাকাছি কাজ করতে আগ্রহী। অন্যদিকে ডিসেম্বরে বাংলাদেশ পরিদর্শনে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি আসার কথা রয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে এবার আশা দেখছে বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স অফিস। দীর্ঘ 12 বছর পর ঢাকায় আর্ম ফোর্স ডে সেরেমনিতে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এই সমস্ত বিষয়ে আজ থাকবে আজকের আলোচনায়। এই আলোচনায় আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে গোলাম এম মাদবর, যিনি ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনারা দুজনই ভালো আছেন এবং শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। গোলাম এম মাদবর, আমি আপনাকে দিয়ে শুরু করবো। প্রথমে এই সেক্সুয়াল মিসকন্ডাক্টের অভিযোগই কিন্তু ম্যাট গেটসের সরে যাওয়ার একমাত্র কারণ হতে পারে বলে আপনি কি মনে করেন? সেনেটরদের সাথে আলোচনার পরে কি গেটস কংগ্রেস থেকে সরে আসলেন? আসলে মূলত হচ্ছে সেটাই, কারণ তার সম্পর্কে তো আপনি জানেন এক্স কমিটি যে ইনভেস্টিগেশনটা চলছিল, সেটা সেনেটে মনে করছিল যে সে আলটিমেটলি অনেক সেনেটে কিন্তু অ্যাডভান্স কিন্তু তার সম্পর্কে বলেছেন যে, এবং কয়েকজন কিন্তু বলেছেন, রিপাবলিকান সেনেটের কথা আমি বলছি, যে দে আর নট be willing to vote for him. এবং তাকে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প যেটা বলেছেন, সেও বলেছেন there is not going to be enough vote in the Senate. So এই পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আর তো আমি অন্য কোনো ধরনের কোনো যে বা ক্লু বা এই ধরনের কিছু দেখছি না। কিন্তু সে কিন্তু দেখেন বলেছেন যে whatever the president elect going to ask him, he will do it without any position, এবং is not going to be able to go back to also the house. সে বলেছে সে সিকও করবেন না সেটা। তবে আমার মনে হয় তার এগেনস্টে যে এলিগেশনটা যে আছে, সেটা আমার মনে হচ্ছে হাউস ইথিক্স কমিটি যেটা ইনভেস্টিগেশন, আমার মনে হয় সেটা বোধহয় একটা পানিশমেন্টের দিকে যাওয়া উচিত আর কি, যেটা। কিন্তু এখন তো আসলে সবকিছু আনপ্রেডিক্টেবল এভরিথিং। আমরা যে নমিনি গুলো দেখছি বিভিন্ন ডিপার্টমেন্টের, একটু আগে দেখলাম এডুকেশনের জন্য লিন্ডা ম্যাকমাহান। আসলে আমরা তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আছি, আসলে দিস লাইক অল হাস্যকর আর কি যেগুলো হচ্ছে। কতগুলো তো ডেঞ্জারাস আপনার নমিনি যেগুলো আছে আর কি। তো এইখানে আমার মনে হয় ম্যাট গেটস আর কি, এটা ভালো হয়েছে যে এটা আরো আছে কয়েকজন, কিন্তু আপনি শুধু যে ম্যাট গেটস একজন না কিন্তু, বা হ্যাকস্যাপ যেটা ডিফেন্সের জন্য দিয়েছেন, তার এগেইনস্ট তো আপনার সেক্সুয়াল এলিগেশন আছেন। আসলে তো যে প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছে ওনার নাম তো অনেকগুলো এলিগেশন আছে। সো মানুষ কিন্তু অনেকটা কিন্তু ভাবছিল যে এটা ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আসলে এদেশে যতই বলুন যে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছে যে এটা করবে সেটা করবে, ইটস নট দ্যাট ইজি টু ডু ইট। তো সেইগুলা বোধহয় এখন সে কিছুটা বোধহয় তার কগনিজেন্সে বা কনসিডারেশনে নিচ্ছে, যার ফলে সে তো এখন দেখবেন অল্টারনেট ক্যান্ডিডেট দিয়েছে। তো ম্যাট গেটসের আমার মনে হচ্ছে এটা ইনসাল্ট টু দ্য ইনস্টিটিউশন হতো যেটা, এবং এই পর্যন্ত ইভেন তাকে হাউসে আগের থেকে বের করে দেওয়া উচিত ছিল যে। কিন্তু কথা হচ্ছে ডিউ প্রসেসটা তো আপনি জানেন, এবং ডিউ প্রসেসটা এত মারাত্মক যে ফর্মার প্রেসিডেন্ট যে বা প্রেসিডেন্ট ইলেক্ট যে হয়েছেন ট্রাম্প, তার এগেইনস্টে তো আপনি জানেন কতগুলো এলিগেশন, এগুলো সময় নিয়েছে, কত 4 বছর চলে গেল অলরেডি। সো দ্যাট ইজ হোয়াট দ্য থিং। সো ইনস্টিটিউশন ইজ স্টিল ফাংশনিং। I hope it will function, এবং আপনি জানেন যে ভোট কিন্তু 50-50 এদেশ কিন্তু অলরেডি কিন্তু ডিভাইডেড। আমরা জানি এবার কিন্তু সে 50%-এর বেশি ভোট পেয়েছেন ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প। সো দিস আর দ্য স্ক্যারি থিং, পিপল অ্যাকচুয়ালি লুজিং স্লিপ ওভার হোয়াটস গোইং টু be.
in the next 4 years because of the morning show of the day. This is what the sign that the people, those who will run the country, the government. I think that this tells a lot. This is a scary kind of situation, and আমার কাছে যেটা আরো মনে হচ্ছে, not only here, in the whole world, it's becoming like madness show. Mad people are in the power, that they are controlling everything. আমি যতটি বলে আসছি যে ন্যাশনালিজম, সেন্ট্রালিজমের এই যেটা যাচ্ছে, তারা ওয়ার্ল্ডের ওয়েব, আপনি দেখুন তো রাশিয়ার প্রেসিডেন্ট সে তো এখন স্কেয়ারি সিচুয়েশন যাচ্ছে, আলাপ করবো। সো দিস ইজ, আমার মনে হচ্ছে যে মেইনলি তার কন্ডাক্টর জন্য মনে হয়, আমি জানি না। ওকে, ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আপনার কাছে আমি যাচ্ছি। আমরা গোলাম মাহবুব উল্লেখ করেছেন এডুকেশন সেক্রেটারির কথা। আমার মনে আছে যখন বেটসি দেবোসকে নিয়োগ দিয়েছিলেন তিনি, আমি যথেষ্ট সমালোচনা করেছিলাম, কারণ বেটসি দেবোস কখনোই পাবলিক স্কুলে পড়েননি এবং তিনি অত্যন্ত ধনী বাবার মেয়ে, এবং তাকে দেওয়া হয়েছিল, সেটি নিয়ে আমি যথেষ্ট সমালোচনা করেছিলাম। এখন লিন্ডা ম্যাকমোহন, আমি জানি না আমি হাসবো না কাঁদবো, এরকম একটি অবস্থা। কিন্তু আমি ম্যাট গেটসের কথা একটু ফেরত আসি। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক যে ক্যাবিনেট মনোনয়ন দিচ্ছেন, এটি নিয়ে অনেকেই শঙ্কিত, এবং আমরা এও জানি যে উনি প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। শুধু তাই নয়, উনি সেনেট তার হাতে, তারা পেয়েছেন রিপাবলিকান দল, হাউসও তাদের জয়ী হয়েছেন তারা, এবং আমরা অনেকেই জানি যে সুপ্রিম কোর্ট বেশ রক্ষণশীল এবং এটিতেও তারা বেশ সফল হয়েছেন। তথাপি গেটসের মনোনয়নটি যখন আসলো, অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এটিও হয়তো আসলে যাচ্ছে, এবং আপনি গত সপ্তাহে বলেছিলেন যে রিসেসের মাধ্যমে হয়তো এটি মনোনয়ন তিনি আদায় করে নেবেন, কিন্তু আদতে দেখা গেল যে ম্যাট গেটস নিজেই তার নামটি প্রত্যাহার করে নিয়েছেন। এই যে প্রত্যাহার করে নেওয়াটা আসলে কিসের সংকেত? এটি কি একটি বড় ধাক্কা বলে মনে করছেন ট্রাম্প প্রশাসনের জন্য? এবং এটিতে কি আমরা মনে করতে পারি যে আমাদের এখনো বিশ্বাস থাকা উচিত যথেষ্ট পরিমাণ যে সিস্টেমটি আছে আমেরিকাতে, চেক অ্যান্ড ব্যালেন্সে, সেটি কি আসলে সক্রিয়ভাবে কাজ করছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ হাবিব ভাই, মাদুর ভাই, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন উত্তরে বলি ইয়েস, ইয়েস এন্ড ইয়েস। এটা একটা ভালো খবর। মাদুর ভাই বলুন স্ক্যারি, আমি বলি ঠিক উল্টো, এটা একটা গুড নিউজ। গুড নিউজ মানে কি অর্থে? যে আমি ধরে নিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের ধমকে রিপাবলিকান সিনেটররা সবাই ভীত হয়ে তাকে সমর্থন করবে, করেনি। তার মানে প্রতিষ্ঠানটা, সিনেটটা কাজ করছে। ইটস এ ভেরি গুড সাইন। এটা এক নম্বর। দু নম্বর, আমরা একটু আগে বললাম যে কংগ্রেস, হোয়াইট হাউস, সুপ্রিম কোর্ট, তিনটা ট্রাম্পের নিয়ন্ত্রণে, ফলে তিনি অসীম ক্ষমতাধর ব্যক্তি, তাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার কিছু নেই। না, আছে। আমরা দেখলাম কি যে এখনো সিনেট নামক এই প্রতিষ্ঠানটি কাজ করছে, ফলে আমেরিকার প্রতি আমার যে আস্থা তা কমলো না, বাড়লো। আমরা ট্রাম্পের 4 বছরে আমরা কি দেখেছি, অথবা 2020 সালের নির্বাচনের পরে কি দেখেছি আমরা? ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন, প্রতিষ্ঠান কিন্তু, ইনস্টিটিউশন গুলি কিন্তু ট্রাম্পকে প্রতিহত করেছে। ভয় আছে, অফকোর্স ভয় আছে। ট্রাম্প একজন অথরিটারিয়ান, ট্রাম্প নিজেকে বলেছেন তিনি প্রথম দিন ডিক্টেটর হবেন, কিন্তু আমেরিকার যে মাল্টিপল লেয়ার্স অফ চেকস এন্ড ব্যালেন্স আছে, একটা নেন অনেক লেয়ার। আর জিনিস মাথায় রাখবেন যে আমেরিকা কিন্তু একটা ফেডারেটিভ স্টেট, ফেডারেল গভর্নমেন্ট, ফলে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্টের মধ্যে একটা তারতম্য আছে। তিনি চাইলেই তার ইচ্ছা তার কিন্তু ইম্পোজ করতে পারবেন না, রেজিস্ট করতে পারবে কিন্তু লোকাল লেভেলে, স্টেট লেভেলে। ফলে ইয়েস, ইটস এ ভেরি গুড সাইন আমি মনে করি। এক। দু নম্বর, এদিকে আমরা কি শিখলাম? ট্রাম্প যতটা ভয়াবহ, যতটা ক্ষমতাধর ব্যক্তি বলে ভেবেছি আমরা, কতটা ক্ষমতাধর তিনি নন। তিনি হুমকি দিয়েছেন বটে, কিন্তু সেই হুমকিটা তিনি বাস্তবায়িত করতে পারেননি। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো খবর। আরেকটা খবর হলো যে এইটা তিনি কত প্ল্যান মাফিকও করে থাকতে পারেন। এটা আমি অনেকটা কনস্পিরেসি থিওরির মধ্যে বলছি এখানে। তিনি হয়তো জানতেন যে ম্যাট গেটস পাস হবে না, তাকে অ্যাপ্রুভ করবে না সিনেট, তিনি এতটাই পাস যোগ্য নন।
তাকে যদি বাদ দেওয়া হয়, একটা বড় ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হলো, এর পরবর্তী ক্যান্ডিডেট গুলিকে রিপাবলিকানরা চট করে কিন্তু বাদ দিতে পারবে না। একটা বড় বাধা দূর হলো, পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট গুলি ট্রাম্পের জন্য অনেক সহজ হবে পাশ করিয়ে নেওয়া। এটাও তার স্ট্র্যাটেজি হতো। অন দ্য হোল তিনি আসছেন ম্যাট গেটস জায়গায়। জাস্ট এক্সাম্পল দেখুন আপনি, অবস্থাটা কি দাঁড়ালো। প্যাম পান্ডি কিন্তু ফ্লোরিডার অ্যাটর্নি হাইলি কোয়ালিফাইড, মানে পছন্দ না হতে পারে আমাদের, তাকে তিনি রিপাবলিকান কট্টর ট্রাম্প হচ্ছে, কিন্তু ম্যাট গেটস কোনো কোয়ালিফাইড ছিলেন না। বলে একটা আনকোয়ালিফাইড লোককে বদলে একটা কোয়ালিফাইড লোক, যার রাজনীতি আমার সঙ্গে হয়তো মিল না হতে পারে, তিনি অত্যন্ত কনজারভেটিভ একজন মানুষ, আমরা জানি, খুব তিনি ট্রাম্পের পছন্দের লোক হতে পারে। হয়বা শেষ কথা একটা কথা বলি, এটা আমাদের মনে রাখা দরকার, ট্রাম্প জিতেছে। ট্রাম্প 51 অলমোস্ট 52% ভোট পেয়ে আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট হয়েছে। তিনি এভরি রাইট তার আছে তার পছন্দের ক্যাবিনেট গঠন করার। আপনারা আমার আপত্তি থাকতে পারে, কিন্তু তার এভরি রাইট আছে। এখন আপনি আমি কে কাজ করি বলে আমার দায়িত্বটা কি? একটু আগে আপনি বললেন যে সমস্ত লিভার্স অফ পাওয়ার এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে, কংগ্রেস নিয়ন্ত্রণে, হাউস নিয়ন্ত্রণে, সুপ্রিম বাধা দেবে আমরা, মানে মিডিয়া হচ্ছে কি সেই পার্লামেন্ট, যে পার্লামেন্ট সেখানে ব্যালেন্স দায়িত্ব পালন করবে, এবং আপনি সে দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আপনাকে একটু কথা মনে করিয়ে দিই। আপনি জানেন, আমরা বহুবার শুনেছি যে ট্রাম্প বলেছেন মিডিয়া ইজ দ্য এনিমি নাম্বার 1। কাজে কাজটি কিন্তু অতটা সহজ নয়, এটি একটি ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে মিডিয়ার ব্যাপারে, স্পেশালি বড় বড় আউটলেটের ব্যাপারে মানুষের মধ্যে তাদের যে আস্থা ছিল, সেই আস্থার জায়গাটি কিন্তু নেই। আমরা দেখেছি নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা হামাস ওয়ার নিয়ে কী রকম মিথ্যাচার করেছেন, এবং সেটি প্রকাশিত হয়েছে, যার ফলে এই মিডিয়ার যে একটা পবিত্র জায়গা সেটি কলুষিত হয়েছে। আমরা দেখছি দিনের পর দিন CNN একেবারে বাম ঘেঁষে যাচ্ছে তাই করছেন, রিপোর্টিং করছেন, এবং ফক্স নিউজকে নিউজ বলা হয়ে থাকে, কিন্তু আসলে এটি নিউজ না, ইটস এ সিন্ডিকেশন। তো আমি যাচ্ছি অন্য প্রসঙ্গে, কিন্তু এই যে আপনি কথাটা বলেন যে আমাদের দায়িত্ব, যেখানে সাধারণ মানুষ বিপুল ভোটে, আমি ধরে নিব বিপুল ভোটে, কারণ বেশ ভালোভাবেই জয়ী হয়েছেন ট্রাম্প, যেখানে বসিয়েছেন, তাকে চেক এন্ড ব্যালেন্স করা মিডিয়ার জন্য কতখানি দুরূহ ব্যাপার হবে বলে আপনি মনে করেন? হাবিব ভাই, যে কোনো সময়ই মিডিয়া সবচেয়ে বেশি স্ক্রুটিনির মুখোমুখি হয়, তাকে সবচেয়ে বেশি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, কারণ অন্য কাউকে আমরা রিচ করতে পারি না। আমার কোনো সম্ভব নয় ট্রাম্পকে রিচ করা, কিন্তু মিডিয়াকে রিচ করতে পারি আমি সহজে। আমি প্রত্যাখ্যান করলাম, সুইচ অফ করে দিলাম, আমি দেখলাম না, আমার রিয়াক্ট করার ক্ষমতা আছে। আশপাশে এও ঠিক যে মিডিয়া আমাকে ছাড়া কিন্তু মিডিয়া চলবে না। মিডিয়া নিডস মি অ্যাজ এ রিডার, অ্যাজ এ ভিউয়ার। আপনি লক্ষ্য করেছেন যে অলরেডি এই নির্বাচনের পরে পাঠক এবং দর্শক সংখ্যা কমে গেছে, MSNBC কমে গেছে, CNN এর, সবাই ছুটছে ফক্সের দিকে। তার কারণ ফক্স রিফ্লেক্টিভ অফ দ্য রিয়ালিটি, যে রাজনৈতিক বাস্তবতা আজকের আমেরিকা, তাকে রিফ্লেক্ট করে সে। এগেইন আপনারা আমার অপছন্দ হতে পারে, কিন্তু এটা বাস্তবতা। আমেরিকার অধিকাংশ মানুষ ক্রমশই দক্ষিণপন্থী হচ্ছে, এবং ফক্স তাকে রিপ্রেজেন্ট করে। তার মানে এরা যে এই সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করব, আমরা প্রত্যাখ্যান করলেও কিন্তু ফক্সের কিছু আসা যায় না, কারণ তার বিশাল সমর্থক বাহিনী আছে। যেটা মনে হচ্ছে আমার আপনার দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব, একটা শক্ত চোখে দেখা এই ট্রাম্প প্রশাসন, তার প্রতিটি পদক্ষেপকে অ্যানালাইজ করে। এবং আমার ধারণা যে এই যে প্রত্যাখ্যাত হলো ম্যাট গেটস, কেন? এ তো ট্রাম্পের জন্য নয়, এ তো রিপাবলিকান জন্য নয়, মিডিয়ার জন্য। মিডিয়ায় খুঁজে বের করেছে যে এই লোকটি এই 17 বছরের মেয়ের সঙ্গে পয়সা দিয়ে যৌন সঙ্গম করে, 17 ইয়ার্স অনলি, একাধিকবার। সেই ঘটনা CNN প্রকাশ করেছে। সেই ঘটনা প্রকাশ হওয়ার পরেই কিন্তু ম্যাট গেটস তড়িঘড়ি করে পদত্যাগ করেন। তার মানে কি দাঁড়ালো? CNN played its role, the media played its role. আমি এটি শুনতে চাচ্ছিলাম আপনার কাছে, যেরকম আপনি বললেন যে ইনস্টিটিউশন ইজ ওয়ার্কিং, আপনি এবং গোলাম মাহমুদ দুজনেই উল্লেখ করেছেন যে ইনস্টিটিউশন এখনো ফাংশনিং আছে, এটি একটি ভালো খবর। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সবাই জানি, দু তিনটি মিডিয়ার কথা বললাম, MSNBC খুব বেশিভাবে আমার মনে হয় তাদের ভিউয়ার্স হারিয়েছেন বেশ কিছুদিনের মধ্যে, এবং তারপরও যেই কাজটি হয়েছে এটি মিডিয়ার
যে চাপ পরিস্থিতির কারণে এটি হয়েছে, আর না হলে এটি খুব একটি বাজে ব্যাপারই হতো বলে আমি মনে করি। আমি একটু দৃষ্টিভঙ্গি ঘোরাবো আন্তর্জাতিক বিষয়ে। গোলাম এম মাদবর, আমি আপনার থেকে শুরু করব আবারও। আইসিসি ওয়ারেন্ট জারি করেছে ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর এবং ইয়াভ গ্যালান্টের বিপক্ষে, এবং আরও কয়েকজন আছেন, হামাসের কয়েকজনও আছেন সেখানে। এই ব্যাপারটিতে আমরা জানি তারা পরোয়াই করেন না, আমেরিকাও করে না, কিন্তু এবার দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন সহ কানাডা, জার্মানি ও ফ্রান্স সহ আমেরিকার কয়েকটি মিত্র দেশ যারা আছে তারা আইসিসির এই সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন। এতে করে আমেরিকার সাথে এসব দেশের কোনো বিরোধ হওয়ার সম্ভাবনা আছে কিনা বলে আপনি মনে করেন? আসলে দেখুন, আমি তোমাকে একটু বলতে চাই, আপনি মিডিয়া নিয়ে কথাটা বলেছেন, আসলে মিডিয়া যেটা হয়েছে, কিছু ভীষণ লেফটিস্ট, কিছু রাইটিস্ট, এরকম অবস্থা হয়েছে। তবে মিডিয়া রোল ইজ দ্য ভাইটাল রোল। আপনি প্রিন্ট মিডিয়া বলেন, ভার্চুয়াল মিডিয়া বলেন, মানুষ কিন্তু বুঝতে পারে কোনটা আপনি বায়াসড ওপিনিয়ন দিচ্ছেন। হ্যাঁ, সিএনএন সম্পর্কে আমরা বলি, এবং সিএনএন কিন্তু অনেক কিছু, বিশেষ করে যে গাজার ব্যাপারে কিন্তু আমরা দেখেছি যে তারা সবচেয়ে বড় কমেন্টেটর কাদেরকে নিয়ে আসে, এগুলো কিন্তু কনসার্ন এই একই ঘুরে ফিরে কিন্তু একই লোকগুলো ডমিনেট করে। এই জন্য কিন্তু সাধারণ মানুষ যারা বিশেষ করে ন্যায়পট্টার দিকে তারা কিন্তু সিএনএর উপর আস্থাটা হারিয়ে ফেলেছেন। আর ফক্স যেটা কিন্তু অন্য ধরনের, এটা রাইট উইং টোটালি, বা আরো কতগুলো আছে। তো আমার মনে হয় যে ইচ্ছা মতো যে করবে, যেটা আমি আগেই বললাম, এদেশে এখনো পর্যন্ত সামাজিক প্রশাসন ইনস্টিটিউশন গুলো কিন্তু এদেশে কাজ করে এবং করবে, কারণ এটা কিন্তু 50-52, আপনি যেটা বললেন 48-52 যে ভোট ভাগাভাগি হয়েছে, ওইটা মাথায় রাখতে হবে। এদেশের মানুষকে কিন্তু চিন্তা করলে হবে না যে এটা কিন্তু একটা অটোক্রেটিক আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিজ এর মতো জনগণ। এই আমেরিকান জনগণ কিন্তু সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ইটস নট গোয়িং টু অ্যাকসেপ্ট হোয়াট এভার দে আর গোয়িং টু ডু। আমাদের হাসান ফেরদৌস ভাই কিন্তু আরো সুন্দর করে বলেছেন যে দেখুন, ফেডারেটিভ স্টেট, এখানে স্টেট যেগুলো আছে, ফেডারেল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্টে কিন্তু আপনার জুরিসডিকশন কিন্তু অনেক ভেরি পাওয়ারফুল। সো দোজ আর দ্য থিংস। সো মিডিয়া, জনগণ এবং প্রতিষ্ঠান, আপনি এইটুকু বলে যাবেন না যে এখনো কিন্তু 47 কিন্তু সেনেটে কিন্তু কংগ্রেস আছে, হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, এবং কত 8টা না 9টা বোধহয় সিট, বোধহয় বেশ কম বোধহয় হাউসই আর কি। সো দিস পিপল আর নট গোয়িং টু স্টে কোয়াইট ইফ ইউ উড লাইক টু ডু সামথিং লাইক দিস ওয়ে দ্যাট ওয়ে। আচ্ছা, আইসিসির ব্যাপারে যেটা আমি একটু দেখার চেষ্টা করলাম যে কারা এর ফেভারে বলেছেন, কারা এগেনস্টে বলেছেন এই ভার্ডিক্টের, এবং মিডল গ্রাউন্ডে কিছু কথা বলেছেন, যেটা হচ্ছে দই মাছ না চুই পানির মতো হিপোক্রেটিক কথাগুলো বলেছেন। সেখানে আমি মিডল কান্ট্রিজ গুলো দেখি, ফ্রান্সের কথাগুলো আপনি দেখেন, জার্মানি, ইটালি, ইউকে, এগুলা কিন্তু অনেকটা কিন্তু গা ছাড়া টাইপের কতগুলো কমেন্ট করেছেন। এগুলো করার কমেন্টটা হচ্ছে এটাই, ইউএসএ তো স্ট্রেট বলেছেন যে তারা এটা মানে না। এগুলো করার কারণটা হচ্ছে সাম অফ দোজ কান্ট্রিজ দে আর অ্যাকচুয়ালি মেম্বার অফ দ্য আইসিসি, so they have to abide by the the mandate they signed as a signatory of that ICC. তো এখন ফেভারে যেগুলো বলেছেন আমরা জানি, অনেকগুলো বলছেন বেলজিয়ামের মতো কান্ট্রি, জর্ডানের মতো কান্ট্রি, নেদারল্যান্ড, নরওয়ে, সাউথ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, Turkey, these countries, they strongly took a stance and said that yes, this is something that eventually served. Against আমার কাছে অবাক লাগলো যেটা আর্জেন্টিনা, তারপরে আপনার হচ্ছে হাঙ্গেরি, ইউএসএ, আর্জেন্টিনা, হাঙ্গেরি, এগুলো আমাকে একটু অনেকটা কিন্তু বেশ করেছেন আর কি, সারপ্রাইজ করেছেন। সো আইসিসির যে এই ম্যান্ডেটটা দিয়েছেন, এটাকেও তারা বলছে যে এটা অ্যান্টাইসেমেটিক, এনিথিং ইউ সে এগেইনস্ট দোজ পিপল অ্যান্টাইসেমেটিক, এবং এদেশেও তাদের জন্য রুলস কিন্তু আলাদা। সো আইসিসির যে ম্যান্ডেট, আমার মনে হয় দিস ইজ ইন্টারন্যাশনাল বডি, it's a signatory organizations of the many countries. আমার ঠিক মনে নাই 111 or some countries, I believe, the ICC মেম্বার। সো ওভারঅল আমি বলবো আইসিসি যে কান্ট্রিজ গুলো, দে অল ইন ফেভার অফ ইট। কিন্তু কথা হচ্ছে যে কতগুলো কান্ট্রি সেখানে তো সে কোনোদিন যাবেও না, সুতরাং ইটস নট গোয়িং টু। এবং মিডল গ্রাউন্ডের যে কান্ট্রিগুলো বলছেন, সেটা দেখা যাবে যখন দ্যাট সিচুয়েশন হয় আর কি। সো এই ভার্ডিক্ট, এটা কিন্তু করিম খান যে প্রসিকিউটর, সে অনেক আগেই বলেছিলেন ইভেনচুয়ালি যে এটা কিন্তু আপনার যে ইস্যু করেছেন, আই থিঙ্ক দিস ইজ এ গুড সাইন যে অ্যাগেইন ইনস্টিটিউশন ম্যাটার্স আন্তর্জাতিকভাবে, যেটা আমরা দেখছি। কারণ মাল্টিল্যাটারাল কিন্তু এই যে বডিগুলো, আইসিসি বলেন বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলেন বা ইউনাইটেড নেশন, এগুলোকে ম্যালফাংশন অনেকটা করে ফেলেছেন, এবং এগুলো যদি আরো ডিটেক্ট করে
ওয়ার্ল্ডের যে পিস স্টেবিলিটি কিন্তু অলরেডি অ্যাট রিস্ক, এবং এখন এই যে রাশার সিচুয়েশন যেটা, যে ব্যালিস্টিক মিসাইল যেটা তারা কিন্তু ইউজ করবে বলছেন, এবং এমন এমন মিসাইল বললো যে কোনোদিন টেস্ট করা হয় নাই এই মিসাইল। সো এগুলো আমরা অ্যাড্রেস করি কোথায়? বলা হচ্ছে মাল্টিলেটারাল অর্গানাইজেশন গুলোর কাছে, যে সিকিউরিটি কাউন্সিল আমরা জানি টোটালি বায়াস সিকিউরিটি কাউন্সিল, তাদের একটা কন্ট্রিবিউট দিলে সবই শেষ। তো আমার মনে হয় আইসিসির এটা টাইমলি, এবং এটা আরো আগে হওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট মানুষ একটা হোপ দেখবে যে that this multilateral organization works, and they are actually delivering the verdict that they needed to do. So that is a good sign, আমি বলবো যে, এবং নেতানিয়াহু সে তো জানেন সে is not going to say anti-Semitic or whatever they want to say, but people don't go by that. ধন্যবাদ আপনাকে। আমি হাসান ফেরদৌস যাচ্ছি আপনার কাছে। এই যে আমরা আইসিসির যে তথ্যটি শুনছিলাম, রায়টি শুনছিলাম, এই রায়ের আসলে কি কোনো সত্যিকার অর্থে কোনো গুরুত্ব আছে কিনা, এটি একটি অনেক বড় প্রশ্ন। এর আগেও এরকম রায় এসেছে যার কোনো আমরা ইমপ্লিমেন্টেশন দেখিনি, এবং এর প্রতি কোনো শ্রদ্ধাশীলও হতে দেখিনি। খোদ আমেরিকা, ইসরায়েল তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। আসলেই কি এটির কোনো গুরুত্ব বহন করে কিনা এই প্রশ্নের উপর। আর দ্বিতীয় একটি প্রশ্ন আমি জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে এরকম, আন্তর্জাতিক প্রসঙ্গ থেকেই রিপাবলিকান ইনস্টিটিউটের যে ঢাকা সফর, সেটি আসলে কি ইঙ্গিত করছে। এবং আমরা ইতিপূর্বে অনেক কথা শুনেছি ট্রাম্পের কাছ থেকে, এবং সম্পূর্ণ গুজব মনে হয়েছে, এবং আদতেই তাই হয়েছে যে ট্রাম্প নাকি শেখ হাসিনা নিয়ে কোনো কথাই বলেননি। কিন্তু আসলে ওনার অ্যাডমিনিস্ট্রেশন কি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে আগ্রহী? আমি ভাই প্রথমত আইসিসি নিয়ে বলি, জি, এর মূল তাৎপর্য সিম্বলিক, প্রতীকী অর্থে, কারণ এটি ইমপ্লিমেন্ট হবে না। আইসিসির কোনো সেনাবাহিনী নেই যে ধরে নিয়ে আসবে নেতানিয়াহুকে জেলে পুড়বে। এর আগে আমরা দেখেছি বাশির সুদানের 30 বছর ধরে ক্ষমতায় আছে, দারফুরে মহা গণহত্যা চালিয়েছে, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, কিছু হয়নি। তিনি জর্ডানে বেড়াতে গেছেন, জর্ডান ইজ এ মেম্বার কান্ট্রি, তাকে অ্যারেস্ট করেনি। দায়িত্বটা সেই সমস্ত দেশে যারা আইসিসির সদস্য, 124টি দেশ এই চুক্তিপত্র স্বাক্ষর করেছে, তাদের দায়িত্ব। যেমন ধরো দক্ষিণ আফ্রিকা, আপনি জানেন দক্ষিণ আফ্রিকায় এই বছর দক্ষিণ আফ্রিকায় গেছে, তাকে অ্যারেস্ট করা হয়নি। পুতিন সাহেবের কিন্তু ভয় আছে। ভয়টা কোথায়? যেমন পুতিনের নামে কিন্তু আইসিসি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে, এবং এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার কারণে পুতিন ট্রাভেল করতে পারেন না। তিনি চাইলেই ইংল্যান্ডে আসতে পারবেন না, চাইলে বেলজিয়ামে যেতে পারবেন না, কারণ এই ইউরোপিয়ান কান্ট্রিগুলি সবাই বলেছে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে চলবে। ফলে বটম লাইন হচ্ছে যে এই সিদ্ধান্তটা ইসরায়েলকে আরো একাকী করে ফেললো, ডিপ্লোম্যাটিক্যালি তাকে আইসোলেট করে ফেললো। কিন্তু ইসরায়েলের পক্ষে বড় শক্তি কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়ে আমাদের হোয়াইট হাউস থেকে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়েছে। লক্ষ্য করুন, ঠিক দুদিন আগে 20 তারিখে, এটা তো 22 তারিখে, দুদিন আগে নিরাপত্তা পরিষদের প্রস্তাব নেওয়া হয়েছে অন গাজা সিজফায়ারের উপরে। ঠিক দুদিন আগে 14টি দেশ হ্যাঁ বলেছে, একটি মাত্র দেশ না বলেছে। কোন দেশ? আপনার আমার নতুন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র স্বেচ্ছায় জেনে শুনেই নিজেকে আইসোলেশন বরণ করে নিচ্ছে ইসরায়েলের পক্ষে। এখন এর বিরুদ্ধে আমাদের পথটা কি? এই যে সিম্বলিক ভ্যালু বলছি আমরা, এটা একদম অর্থহীন নয়। বিশ্বজুড়ে জনমত গড়ার পেছনে এটি একটি বড় হাতিয়ার, কিন্তু একে আমাদের ব্যবহার করতে হবে প্রথমত ইসরায়েলের বিরুদ্ধে, পাশাপাশি মার্কিন সরকারের বিরুদ্ধে, কারণ তাদের জন্যই এই জেনোসাইডটা কন্টিনিউ করছে। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল ঢাকায় রিপাবলিকান ইনস্টিটিউটের সফর। একটু বলি কে রায়, হু আর দিস পিপল। আপনারা তো মনে রাখতে পারে 1 মাস আগে একটা রিপোর্ট বেরিয়েছিল, গ্রে জোন বলে একটি ওয়েবসাইট বা পোর্টাল আছে, তারা রিপোর্ট করেছিল যে বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটলো, সে অভ্যুত্থান ঘটার পেছনে ষড়যন্ত্র আছে, আমেরিকান ষড়যন্ত্র। করেছে কারা? এই রিপাবলিকান ইনস্টিটিউট। হোয়াট ইজ রিপাবলিকান ন্যাশনাল রিপাবলিকান IRI? এরা কারা? মার্কিন সরকারের পয়সায় দুটো ইনস্টিটিউট কাজ করে, একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ন্যাশনাল রিপাবলিকান, দুটোই কিন্তু একই কাজ করে। তা হচ্ছে বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রমোশন। মার্কিন সরকারের দীর্ঘ সময় ধরে, বিশেষ করে এই হোয়াইট পাওয়ার সময়, একটা বড় লক্ষ্য হচ্ছে গণতন্ত্রের প্রসার।
তাদের মতো করে তারা মনে করে যে তারা প্রচার করবে। কখনো তারা সৌদি আরবের বিরুদ্ধে কোনো কথা বলবে না, কখনো তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে না, কিন্তু তারা কথা বলবে কার বিরুদ্ধে? বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশের বিরুদ্ধে, যেখানে সে ভাবে সহজে কিছু করতে পারবে। দুর্বল দেশ, গরিব দেশ, বললাম করো। তো এই রিপোর্টটা, গ্রে জোন রিপোর্টে বলা হয়েছিল যে অর্থ পয়সা, টাকা পয়সা খরচ করে এই রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশে এই অভ্যুত্থানকে চাঙ্গা করেছে। কিভাবে? তারা লোকে ট্রেনিং দিয়েছে, তারা রেকর্ড বাজিয়েছে, তারা হিজড়াদেরকে প্রশিক্ষণ দিয়েছে ইত্যাদি। হিজড়াদেরকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে? আপনি কি পাগল? বলে এই এক সম্পূর্ণ একটা অর্থহীন রিপোর্ট, যিনি ঢাকায় এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভারতে আমরা দেখেছি খুব লাফালাফি হচ্ছে যে এটা মার্কিন ষড়যন্ত্র। আমি লিখেছি এর উপরে, এটা মার্কিন ষড়যন্ত্র নয়। এই অভ্যুত্থানটা জনগণের মাটি থেকে উঠে আসছে একটা প্রতিবাদ, এবং একটি প্রতিবাদ কার বিরুদ্ধে? একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। বলে এইসব প্রোপাগান্ডা সম্পূর্ণ অর্থহীন। এই মিটিং এর যেটা ঘটেছে তা হচ্ছে যে আমরা জানি যে একটি ডোনাল্ড ট্রাম্প সাহেব দিন 10 আগে তিনি টুইট করেছিলেন, আমি চেক করেছি তার ভেরিফাইড এক্স পোস্ট থেকে। তা হচ্ছে এই যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা তিনি নিন্দা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আমার বন্ধু মোদী সাহেবের কথা তিনি উল্লেখ করেছেন। মূল ফোকাস তার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মোদী। এটা কিভাবে হয়েছে আমি আপনাকে ইতিহাসটা বলি। আমেরিকায় এক সংগঠন আছে, নাম হচ্ছে হিন্দু ট্রাস্ট। হিন্দু ট্রাস্ট একটি প্রো বিজেপি হিন্দুত্ববাদী সংগঠন, যা ট্রাম্পের সঙ্গে অ্যালাইন্ড। তারা ট্রাম্পকে ফান্ডিং করেছে। ভার্জিনিয়াতে ট্রাম্পের জন্মদিন পালন করে প্রতি বছর। প্রতি বছরে তারা ভার্জিনিয়ার মন্দিরে ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন পালন করে, এতটা ঘনিষ্ঠ তারা। এবং তারা পয়সা দিয়ে, লিটারালি পয়সা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এই টুইটটা গ্রহণ করেছে। এরপরে আমরা একাধিক টুইট দেখেছি যার কোনো ভিত্তি নেই। যেমন শেষ টুইট আমি দেখছি, এই গতকাল পরশু দেখেছি, এই টুইট এসছে যেখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলতেন যে তারা জনমত জরিপ করেছেন, কাকে তুমি পছন্দ করো? 76% পছন্দ করে হাসিনাকে, 24% পছন্দ করে ইউনূসকে। কোথায় এই পোল হলো? কে ওই পোল করলো? কোনো ভিত্তি নেই। ব্যাপারটা ঘটছে আসলে কি? ব্যাপারটা ঘটছে এই যে ভারতে এবং আমেরিকায় অবস্থানরত একদল ভারতীয় হিন্দুত্ববাদী বাংলাদেশের বিরুদ্ধে একটা প্ল্যান ক্যাম্পেইন করছে। আপনারাও দেখেছেন হয়তোবা পত্রপত্রিকায় যে এই ভারতীয়দের একটি প্রতিষ্ঠানের প্রধান স্পষ্ট করে আবেদন করেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, প্লিজ ইম্পোজ স্যাংশনস এগেইনস্ট বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের জন্য স্যাংশন আরোপ করো। প্রথম কথা হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলবো, আমরা কথা বলিও। যদি কম কথা বলি আর জোরে কথা বলতে হবে। আমাদের সমস্যা, আমাদের দায়িত্ব আমাদের সংখ্যালঘু ভাইদের বোনদের রক্ষা করা। তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বসে একদল লোক ষড়যন্ত্র করবে আমাদের দেশের বিরুদ্ধে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এবং আমি আশা করবো যে বাংলাদেশি আমেরিকান হিন্দুরাও আমার সঙ্গে একমত হয়ে বলবেন যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়। আমাদের দাবি সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো। 2, 3 হচ্ছে যে কথাটা বলেছেন ইউনূস সাহেব ওই মিটিং, ফিরে যাচ্ছি আবার, যে আমি চাই আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নতি। তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব একজন ব্যবসায়ী মানুষ, ইজ এ বিজনেসম্যান, ট্রানজ্যাকশনাল, ভালো করি মাখো তেল, এ হচ্ছে কি তার অ্যাপ্রোচ। আমরা একজন ব্যবসায়ী পার্টনার খুঁজছি। আমরা তোমার কাছে পয়সা চাই না বাবা, ভিক্ষা চাইছি না, আমার সঙ্গে ব্যবসা করো। এই অ্যাপ্রোচটা তিনি, এবং আই থিঙ্ক ইজ ভেরি ওয়াইজ অ্যাপ্রোচ, খুবই একটা বুদ্ধিমানের পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। আমরা চাই আমেরিকার সাথে, আমেরিকা আমাদের দীর্ঘদিনের পুরনো পার্টনার, আমেরিকা আমাদের লার্জেস্ট কন্ট্রিবিউটর বিভিন্ন ক্ষেত্রে। ত্রাণ যখন বড় বন্যা হয় সবচেয়ে বড় সাহায্য কার কাছে আসে? রোহিঙ্গারা আছে বাংলাদেশে, সবচেয়ে বড় সাহায্য কার কাছে আসছে? আমেরিকা থেকে আসছে। ফলে আমেরিকা সবচেয়ে বেশি এক্সপোর্ট করি কোন দেশে? আমরা গার্মেন্টস, আমেরিকায়। আমেরিকা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিজনেস পার্টনার। আসো আমাদের এই পার্টনারশিপটা স্ট্রেংথেন করি। কিন্তু এই ফাঁকে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা তাকেও প্রতিহত করব। আমার বিশ্বাস, যেহেতু ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, ট্রানজ্যাকশনাল তার চরিত্র, তিনি এই আবেদনে রেসপন্ড করবেন এবং আমাদের সম্পর্কটা উত্তর উন্নতি হবে। শেষ কথা বলি আমি, বাংলাদেশে আমেরিকার আগ্রহটা কি, কেন ইম্পর্টেন্ট? বাংলাদেশে অত ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট বলি আমরা। বাংলাদেশের কাছে আমেরিকার দুটো মাত্র ইস্যু, কমন ইস্যু, আগ্রহের ইস্যু। এক হচ্ছে চীন, তারা চায় না বাংলাদেশে চীন এসে জুড়ে বসুক। আর 2, বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস আসন পাক, এ তারা চায় না।
ভারতও কিন্তু একই রকম, ভারতেরও প্রধান উদ্দেশ্য চীনকে ঠেকানো। এবং আমি এও বলি আপনাকে যে বাংলাদেশে আমেরিকান ফরেন পলিসি ইমপ্লিমেন্ট হবে ভারতের মাধ্যমে। আমাদের ভয়টা আমেরিকাকে নিয়ে নয়, আমাদের অনেক বেশি ভয় ভারতকে নিয়ে। ভারত যদি ষড়যন্ত্র করে, ভারত যদি বাধা দেয়, ভারত যদি পেছন থেকে বিরুদ্ধ পক্ষে কুশকে দেয়, আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে একটু আগে আপনি বললেন যে বাংলাদেশে বেড়াতে আসছে, সফর করতে আসছে ভারতীয় পররাষ্ট্র সচিব, দ্যাটস এ ভেরি গুড সাইন। কারণ বারবার অনুরোধ করা সত্ত্বেও কিন্তু মোদী সাহেব রেসপন্ড করেননি। আমরা আশা করেছিলাম মোদী সাহেব এবং ইউনূসের মিটিং হবে সেপ্টেম্বরে, জাতিসংঘ রেসপন্ড করেননি। এখন দেখতে পাচ্ছি আমরা যে বরফ গলা শুরু হয়েছে, ইটস এ ভেরি গুড সাইন। জি, ধন্যবাদ আপনাকে। আমি দুটি বিষয়ে আপনাদের দুজনেই দৃষ্টি আকর্ষণ করব। একটি হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হওয়াটা খুবই প্রয়োজনীয়। এটি নিয়ে আমরা সচরাচর মুখ খুলি না অথবা পাশ কাটিয়ে যাই, কিন্তু যা রটে তার কিছুটা বটে। যে স্কেলে দেখানো হয়ে থাকে বিভিন্ন সামাজিক মাধ্যমে, সে স্কেলে না হলেও আমরা জানি এটি বিদ্যমান। সেটি আজকের সরকারের জন্য নয়, সেটি আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, বিএনপি সরকারের সময় হয়েছে, আমি মনে করি প্রতিটি সরকারের সময় হয়েছে। কিন্তু এটির একটি বিহিত করা উচিত এবং এটি বাংলাদেশের ভিতরেই হওয়া উচিত, নিজেদের মধ্যেই হওয়া উচিত। এটি একটি ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ নিয়ে দুটি কথা বলেছেন, দুটি দেশের কথা উল্লেখ করেছেন, আমেরিকা এবং ইন্ডিয়া। দুজনেরই সংখ্যা হচ্ছে বাংলাদেশে যাতে মৌলবাদ মাথাচাড়া দিয়ে না ওঠে। এটি একটি পশ্চিমা প্রপাগান্ডা। কেন তাও বলছি। আমরা জানি যখনই মুভিতে অথবা পত্রিকাতে জিহাদি দেখানো হয়, তখনই দেখানো হয় যে মুসলিম সে আরবি হতে পারে, নান আরবও হতে পারে, অবিচারে গুলি করে মারছেন, এই ধরনের একটি ব্যাপার। কিন্তু যেটি বলা হয় না, যে গল্পটি বলা হয় না, যে সত্যটি বলা হয় না, সেটি হচ্ছে এই মিডল ইস্টের প্রতিটি জায়গায় কিন্তু পশ্চিমা বিশ্ব জবরদখল করে রেখেছে, গণহত্যা চালিয়েছে, বছর পর বছর তাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। যখন তারা এটার প্রতিবাদ করে তখন তারা হয়ে যায় টেররিস্ট। সেটি হওয়ার সম্ভাবনা বাংলাদেশে খুবই কম, এবং এই ব্যাপারেও আমি মনে করি ভারতের অনেক বড় ভূমিকা আছে। তারা যদি অসহনশীল করে অবস্থা তৈরি করে, তখন তারা একটা রিয়াকশন দেখা দেয়, এবং সেটি কোনো শুভ কামনা নয়। এনিওয়ে, এটি আমার অভিমত। এ নিয়ে ব্যাপক আলোচনার প্রয়োজন আছে এবং আমরা হয়তো করব ভবিষ্যতে। আমি যাব গোলাম আহমেদ মাদবর। আপনার যদি কিছু বলার থাকে, যুক্ত করা থাকে, এইখানে আপনি যুক্ত করতে পারেন। আপনার কাছে প্রশ্ন, নির্বাচনের ট্রাম্পের জয়ের পরপরই বাংলাদেশে নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ দুটি ভিন্ন জিনিস যদিও, কিন্তু দুটি ঘটনার মাঝে আপনি কি কোনো সম্পর্ক থাকতে পারে বলে মনে করেন, নাকি শুধুমাত্র এটি বাংলাদেশের চলমান সংস্কারের অংশ? আসলে দেখুন, কতগুলো পারসেপশনের উপর আমরা কথা বলি, পারসেপশনের জিনিসকে আমরা যেদিকে যাচ্ছে। আপনি দেখুন, IRI বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, এখন কিন্তু দেখুন, এখন অনেকেই কিন্তু ক্রেডিট নিচ্ছে এবং অনেকেই বলছে, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে যারা আত্মত্যাগ করেছেন, এতগুলো লোক মারা গিয়েছেন এবং এতগুলো লোক ইনজিউর্ড হয়েছেন, বা এই যে জনগণের আপামর জনগণ, এখানে স্টুডেন্টরা লিড দিয়েছেন, কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এই অবস্থানে কিন্তু আপনার শরিক হয়েছেন। কিসের? একটাই কারণ, আমিও বলবো হাসান বেদুস ভাইয়ের মতো, যে এটা হচ্ছে একটা স্বৈরাচারী সরকারকে উৎখাত করো। দ্যাট ইজ দ্য মেইন থিং। একটা টলারেন্সের বাইরে চলে গিয়েছে। আর বাংলাদেশের মানুষকে কিন্তু আসলে বিভিন্নভাবে কিন্তু চিত্রায়িত করা হয়। বাংলাদেশের মানুষ যদি আপনি যদি ওভারঅল দেখেন, কিন্তু আমি বলবো অনেক সহিষ্ণু, যে সহিষ্ণুতা 16 বছরে বাংলাদেশের মানুষ দেখিয়েছেন। সো এগুলো কিন্তু আসলে যে আমেরিকার পিছনে আছে বা অমুক গিয়েছে, এগুলো কেউ না, এগুলো জনগণ, একমাত্র সাধারণ জনগণই কিন্তু এই অভ্যুত্থানটা কার্যকরী করেছেন এবং এটাই তারা বাস্তবায়ন করেছেন। এবং আজকে যার ফলে কিন্তু আমরা একটা সরকার দেখতে পাচ্ছি, নতুন যে তত্ত্বাবধায়ক সরকার বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাই বলেন। তো এটা আরেকটু আমি বলবো যে এটা দেখুন, আমরা কেউ চাই না যে মাইনরিটি, আমেরিকা এত বড় কথা বলছে, আমেরিকা তো কম মাইনরিটির উপর কিন্তু আপনার হয় না যে টর্চার, বা মাইনরিটির উপর যে ধরনের যে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশন যেগুলো হয়, ওগুলো তো যুক্তরাষ্ট্র হচ্ছে। অন্য একটা কান্ট্রি সম্পর্কে বলা ভালো, একটু আগেই আপনি বা হাসান বেদুস বলেছিলেন যে ওই বাংলাদেশের মতো দেশকে, গরিব দেশগুলাকে কিন্তু দেখা যায় যে প্রজেক্টাইলে ওরা ইউজ করে আর কি, যেটা তো সেটা বাংলাদেশে দেখুন আপনার, আমরা চাই না সংখ্যালঘুদের উপর, কিন্তু টুইট যেটা করেছেন যে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প,
দ্যাট ওয়াজ ভেরি ইন্টেনশনাল। এবং এটা একটা বোধহয় ডাক্তার বোধহয় আমাদেরকে, ভারত সরকার নাকি যারা ডাক্তার বলছে বাংলাদেশকে আমরা রেখিয়ে দেব, বাংলাদেশ ইম্পোজ করতে বলছে, গার্মেন্টস হচ্ছে মেইন, যে 80% ইকোনমি চলে গার্মেন্টস, সুতরাং সেটা কোলাপস হলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। বাংলাদেশকে কিন্তু এখন এইভাবে কিন্তু দেখার মতো উপায় নাই। বাংলাদেশের আন্তর্জাতিকভাবে একটা বাংলাদেশে একটা রুল আছে। আর যেটা ট্রাম্প যেটা বলছে যে যে ডক্টর ইউনূস যেটা বলেছেন, yes, আমাদের রিলেশনস কিন্তু বেসড অন আওয়ার দ্য ট্রানজাকশনাল পলিসি, based on our actually the trade, based on our commerce, মেইন কিন্তু এটা। এবং তারা যেভাবে বাংলাদেশকে একটা সন্ত্রাসী দেশ হিসেবে চিত্রায়িত করতে চায়, যেটা ভারত সবসময় করছে, এবং বাইডেন কিন্তু সবসময় বাংলাদেশকে দেখেছেন কিন্তু যে ইন্ডিয়ার চোখ দিয়ে, দুজনেরই একটা হচ্ছে চায়না, এবং বলছে যে ফান্ডামেন্টালিজম আপনি why you are talking about fundamentalism বাংলাদেশ, হিন্দুত্ববাদের কথা আপনার কেন বলছেন না ইন্ডিয়াতে যেটা হচ্ছে? সো একটা কান্ট্রিকে কেন বলা হচ্ছে বাংলাদেশকে? সো আমার মনে হচ্ছে দিজ আর লাইক ইন্টেনশনালি planned kind of the things. আমেরিকাতেও যে হিন্দুত্ববাদে যারা বিশ্বাসী, they are partnering with other the groups, the এরকম হেট্রেড গ্রুপ, এবং অন্য ধর্মের হেট্রেড গ্রুপ কিন্তু এখানে কিন্তু বাংলাদেশে এগেইনস্টে যাচ্ছে, বিকজ বাংলাদেশ মেজরিটি পিপল এর মুসলিম পিপল। আপনি এই যে অভ্যুত্থানটা হয়েছে, এখানে যে কতগুলো ইনসিডেন্টের কথা বলা হচ্ছে যে এটা সংখ্যালঘুর জন্যই, আসলে আপনি তো একটু যদি নিউট্রালি চিন্তা করেন, হ্যাঁ আমি কিন্তু চাই না একটা সংখ্যালঘুর উপরে আঘাত হোক, এটা আমিও চাই না, কিন্তু এইখানে যে অভ্যুত্থানের সময় যেটা হয়েছে, কিন্তু আপনি দেখুন স্টুডেন্টরা কিন্তু পাহারা দিয়েছে মন্দিরগুলো, টেম্পল গুলো, চার্চ গুলো, অথচ এই সময়ের যে টুইটটা কিন্তু আমার কাছে আমাকে সারপ্রাইজ করেছেন আর কি, যে এবং সেখানে যে লোকগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, দে আর ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ the autocratic government যেটা আপনার ফল ডাউন হয়েছে। সো দিস থিংস নিডেড টু সি। ইউনাইটেড স্টেটস আসলে যেটা আমি হাসান ফেরদৌস ভাই তো আবারও বলবো, এটা হচ্ছে হি ডিড ইট at the cost of the money that he got from that organization, fundamentalist organization, হিন্দুত্ববাদ যেটা প্রমোট করে আর কি। সো বাংলাদেশের যে আসলে পিস এন্ড স্টেবিলিটি, it's a great concern not only for the world, it's for the India even most importantly. এবং ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা অবশ্যই ইট হ্যাজ টু বি ভেরি গুড রিলেশনশিপ। আর সম্পর্কটা একজন ডিক্টেটর অটোক্রেটকে দিয়ে হবে কেন? ইভেন আমেরিকার সাথে যে সম্পর্কটা, এটা তো বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক, এটা তো বাইডেন হ্যাপেন টু বি দ্য প্রেসিডেন্ট, এখন ট্রাম্প হ্যাপেন টু বি দ্য প্রেসিডেন্ট। সো ফোকাস অন দোজ থিং, যেটা হাসান ফেরদৌস ভাই বললো বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কটা কি। সো আমার মনে হচ্ছে আমাদেরকে নিজেদেরকে বোধহয় এইভাবে যদি আমরা আমাদের সম্পর্কটা নিয়ে যাই, বা আন্তর্জাতিক যে আমাদের যে রিলেশনশিপটা আমাদেরকে একটা পাওয়ার দেবে, একটা স্ট্রঙ্গার একটা ভয়েস দেবে, যে বাংলাদেশ ক্যান স্পিক ইন্ডিপেন্ডেন্টলি। সো দোজ আর দ্য কনসার্নস দ্যাট আই হ্যাভ। মনে হয় এই পারসেপশন গুলোর এগেইনস্টে আমাদের মধ্যে কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস। এই 5ই আগস্টের পর প্রথমবারের মতো ভারতের অফিসিয়াল বাংলাদেশে আসছেন। ভারত কি তবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক উন্মোচন করতে যাচ্ছে? একটি নতুন সুযোগ তৈরি হচ্ছে এই সম্পর্ক পুনরায় ঝালিয়ে নেওয়ার, এবং যেই বলয় ছিল সেই বলয় থেকে যে হাসিনা বলয় বা আওয়ামী লীগ সরকারের সাথেই সুসম্পর্ক ভারতের, সেটি থেকে একটি নতুন দিগন্ত কি উন্মোচিত হওয়ার সম্ভাবনা আছে, নাকি শুধুমাত্র রুটিন ভিত্তিক? আমি খুবই আশা করছি যে এই সফরের ভেতর দিয়ে, এই বৈঠকের ভেতর দিয়ে আমাদের দুই দেশের মধ্যেকার বর্তমান যে সমস্ত ভুল বোঝাবুঝি আছে তার নিরসনের একটি উদ্যোগ নেওয়া হবে। উদ্যোগটা দুপক্ষ থেকে আসতে হবে, দুপক্ষ থেকে এর জন্য সমর্থন প্রয়োজন পড়বে। সমস্যাগুলি কোথায়? আমাদের একটা বড় সমস্যা এই মুহূর্তে ভারতে শেখ হাসিনার অবস্থা। ভারতে বসে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ভারতে বসে, এবং আমি ধরে নেবো যে ভারত সরকারের সমর্থনই করছেন। যেমন ধরো যাক, হাসিনা এর আগে টুইট করেছিলেন যে ট্রাম্পের ছবি বুকে লাগিয়ে মিছিলে যাও, ক্লিয়ারলি এইমড অ্যাট এই সরকারকে ডিস্টেবিলাইজ করা, এবং ভারত সরকার জানতো সেটা। আমাদের দাবি ভারত এটা কেন অ্যালাউ করবে? ভারত তার প্রতিবেশীকে ডিস্টেবিলাইজ করবার জন্য হাসিনাকে কেন ব্যবহার করবে? ফলে যে মিটিংটা হতে যাচ্ছে সেই মিটিংয়ে আমাদের প্রধান দাবি থাকবে ভারতে হাসিনাকে ফেরত দেওয়া 1 নম্বর সফর হলে, তা না হলে অন্তপক্ষে যাতে করে শেখ হাসিনা ভারতে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর সমস্যা, এটা জেনুইন আপনি বলেছেন, মধ্যমে বলেছে,
সংখ্যালঘু বলুক না কেন, ইট ইজ অ্যান ইস্যু। একটু আগে মাদবর ভাই বললেন যে ছাত্ররা পাহারা দিয়েছে মন্দির, পাহারা দিতে হবে কেন? কেউ তো মসজিদ পাহারা দেয় না, মন্দির কেন পাহারা দিতে হবে? কেন আমার সংখ্যালঘু ভাইকে অপেক্ষা করতে হবে যে কেউ আমাকে রক্ষা করবে? সবার অধিকার ভোগ করে দেশ নাগরিক হিসেবে, কেন নয়? কেন আমরা আরো বেশি উচ্চকণ্ঠ নই? কেন প্রতিবাদ করি না আমরা? কেন লোক মারা যাওয়ার পরই আমাদেরকে প্রতিবাদ করতে হয়? কেন আগে প্রতিবাদ করি না? আমরা করি না তো, আমরা ঠিকই তো। ফলে এটা আমাদের দায়িত্ব, কিন্তু ভারত যে আমাদেরকে বলে এটা হেল্প করে, কিন্তু আমাদেরকে এটা আমাদেরকে সচেতন হতে সাহায্য করে। ফলে ইয়েস, অন দ্য টেবল এটা ইস্যু থাকবে। ভারতের দাবিটা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যত্নবান হও, তোমার দায়িত্ব ইউনূস সাহেব এদের রক্ষা করা। আই কমপ্লিটলি এগ্রি, এবং ইস্যুটা টেবিলের উপর থাকবে। থার্ড ইস্যু হচ্ছে কন্টিনিউয়াস ভারত থেকে আমাদের বিরুদ্ধে প্রচারণা, কন্টিনিউয়াস। আপনি যদি ভারতের রেডিও টিভি শুনেন আজকাল বা সোশ্যাল মিডিয়া দেখেন, ভয়াবহ রকম অকুত্থ কুৎসিত ভাবে আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করা হচ্ছে। একইভাবে বাংলাদেশ থেকেও ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে খুব নগ্ন ভাষায় আক্রমণ করা হচ্ছে। এটা খুবই ক্ষতিকর, কারণ আমরা দুটি দেশ পাশাপাশি বাস করি। আমরা চাইলেই কিন্তু অন্য দেশকে বাদ দিতে পারবো না। আমরা দুই বন্ধু, দুই প্রতিবেশী, বন্ধু না, দুই প্রতিবেশী। ফিজিক্যালি কিন্তু আমাদেরকে ইরেজ করা পসিবল নয়। ফলে আমাদের শিখতে হবে, জানতে হবে আমরা কি করে কোএক্সিস্ট করতে পারি। এটা আমাদের মেনে নিতে হবে, দেশের মানুষকে, সরকারকেও। যে মিটিং হতে যাচ্ছে, আমি বিশ্বাস করি যে এটি হবে ফার্স্ট স্টেপ। আপনাকে একটু আগে বললেন যে ভারত কি অবশেষে মানতে রাজি হচ্ছে। মাথায় রাখবেন যে ভারত কিন্তু 15 বছর ধরে ইনভেস্ট করেছে শেখ হাসিনার উপরে, বিশাল ইনভেস্টমেন্ট, সব গেল। তার মধ্যে দুঃখ হবে না? আমি বলেছি আগে গোসা হয়েছে ভারতের, তো গোসা হলে তারা একটু একটু করবেই, তারা একটু, তারা তো ধীর গতিতে এগোবেই। কিন্তু আলটিমেটলি তারা বুঝতে পেরেছে যে এই ট্রাম্পের টুইট বা মিডিয়াতে চিৎকার করে ইউনূসকে সরানো যাবে না, কারণ তার পেছনে আছে বাংলাদেশের মানুষ। তাই যদি হয় সেক্ষেত্রে ভারতকে স্বীকার করে নিতে হবে যে আমাকে ওয়ার্ক করতে হবে ইউনূস সরকারের সাথে। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন, বাংলাদেশের কোনো গোষ্ঠীর উপর কি বলে আপনি ইনভেস্ট করবেন এবং সেই গোষ্ঠী না থাকলে তার ফসল আপনি পাবেন, সেটি তো বাতুলতা হতে পারে না। এক্স্যাক্টলি, গুড পয়েন্ট, একেবারে। কিন্তু সেটি যদি চায়নার মতো হতো, যেমন চায়না বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারে যথেষ্ট ইনভেস্ট করেছে, জাপান করেছে মেট্রো রেলে, এবং তার সুফল তারা ভোগ করছেন, কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার এটি সাধুবাদ জানাচ্ছে এবং তাদেরকে গ্রহণ করছে, তাদের একটি জায়গা তৈরি হয়েছে। এটি নিয়ে আমি জানি যুক্তরাষ্ট্র এবং ভারতে দু জায়গাতেই ভীতির একটি ব্যাপার আছে তাদের, তারা মনে করছে তাদের জায়গাটি হাতছাড়া হয়ে যাচ্ছে। আসলে তেমন নয় ব্যাপারটি। আমি এই ব্যাপারে থাকবো, মাদবর সাহেব আপনার কাছে সময় অল্প থাকবে। বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলছিলাম, ভারত ইস্যু নিয়ে কথা বলছিলাম। এই বাংলাদেশ ইস্যুতে ভারতের চুপ করে থাকা ও শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, এসব কিছু আপাতত দৃষ্টিতে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধেই কাজ করছে। তারা এই নতুন যে ভ্রমণটি আসছে, ভিজিট আসছে, আমিও হাসান ফেরদৌসের মতো মনে করছি যে একটি খুব করে চাচ্ছে যাতে নতুন সুসম্পর্কের সৃষ্টি হোক। এমতো অবস্থায় বাংলাদেশের পদক্ষেপ কি হতে পারে? দেখুন, আসলে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু কথাটা বলেছেন যে আমাদের সাথে তো ভারতের সম্পর্ক সবসময় আছে, সবসময় থাকবে, এবং আমাদের দিকে একটা হিকআপ পড়েছিল, একটা স্থবিরতা বা একটা যে যেটাই হোক না কেন হাসিনা এখন সেখানে আছেন, যে সেটা আমরা এখন কাটিয়ে উঠবো। এবং ইটস এ গুড সাইন যে এই যে কান্ট্রি লেভেলে, বাইলেটারাল লেভেলে যে এই যে ভিজিটটা হচ্ছে, আমার মনে হয় দ্যাটস দ্য ওয়ে ইট গট টু বি। এবং বাংলাদেশ থেকেও গিয়েছিলেন এবং ইন্ডিয়া থেকে যে আসবেন বলছেন, দ্যাট ইজ আমার কাছে মনে হচ্ছে ইজ গুড সাইন। তো আমি একটু আগে বলতে চাই যে হাসান ফেরদৌস ভাই বলেছিলেন যেটা, যে আমিও চাই না মাইনরিটির উপর যেটা আর কি পাহারা দিতে হবে। কেন পাহারা? তো আসলে সবসময় কথা আমি বলছি না, যে যখনই একটা এই ধরনের ঘটনা ঘটে যায়, এবং 911-এর সময় এখানে যুক্তরাষ্ট্র যখন হয়েছিল, আমি ইউনিভার্সিটিতে, আমাদেরকেও পাহারা দিয়েছে, আমাদেরকে বলছে তোমরা কিন্তু স্টে সেফ, কারণ সবসময় মাইনরিটি কিন্তু ভিকটিমটা হয় যে কোনো বড় ধরনের আপনার অঘটন ঘটলেই, সেই জন্যই। এবং আমি ওনার সাথে এগ্রি করি যে আসলে পাহারা কেন দিতে হবে, কেন তারা ইনসিকিউর ফিল করবে? দে আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ।
So they should have, all kinds of privileges that the mainstream population have. তো পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমি এগ্রি করি যে একটা হিকাপ করেছে এবং সেটা উই হ্যাভ টু মুভ বিয়ন্ড দ্যাট। সো দিস ইজ দ্য ওয়ে ইট গট টু বি। ভারত ইজ আওয়ার ফ্রেন্ড। ভারতের সাথে আমাদের কিন্তু আপনি দেখুন আমরা কিন্তু সেম পিপল, যে কালচারালি আপনি যেটা মনে করেন যে আমাদের সাথে তাদের ট্রেডিং পার্টনার, আমরা কিন্তু প্রক্সিমিটি, উই লিভ সাইড বাই সাইড, এবং তাদের ওখানে কোনো কিছু আপনার ইনস্টেবিলিটি হওয়া মানে আমাদের এখানে ইনস্টেবিলিটি হওয়া। তো ইটস লাইক আমরা জানি যে অনেক সময় মণিপুরে যে কনফ্লিক্ট হচ্ছে, তো এগুলো তো মাথায় রাখতে হবে আমাদের, যে যাতে বাংলাদেশে এই ধরনের কিছু না হয়, সেটা ইম্প্যাক্ট যাতে আবার ইন্ডিয়াতে যেটা হচ্ছে সেটা বাংলাদেশ ইম্প্যাক্ট না হয়। আমাদের রিলেশনশিপটা হচ্ছে বিটুইন দ্য কান্ট্রি, নট লাইক বিটুইন দ্য অটোক্র্যাট। জি, আমি জানি আরো অনেক কিছু বলার ছিল আপনার, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে দুটি বিষয়, ভারতীয় মিডিয়ার বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়ার, এটা আলোচনা করা গেল না, আগামী সপ্তাহে হয়তো করব, এবং খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া এবং তার তাৎপর্য কি, এটা বাদ পড়ে গেল, এটিও আগামী সপ্তাহে আলোচনা করব। কিন্তু গোলাম মাদবর, আপনার কথাটি ঠিক যে 2001 সালে যখন টুইন টাওয়ার ধসে পড়লো সন্ত্রাসী হামলায় তথাকথিত, কারণ অনেকে দ্বিমত পোষণ করেন, তাতে আমাদের মতো যারা ব্রাউন স্কিন আছেন তারা কিন্তু খুব ঝামেলায় পড়ে গিয়েছিলেন। আপনারা দুজনেই এদেশে ছিলেন তখন, আমিও ছিলাম, এবং জীবনের প্রথমবারের মতো আমি অনুভূতি করতে পেরেছি, অনুভূতিটা হয়েছিল যে মাইনরিটিরা কি ফিল করেন যখন এটা হয়, এবং এই প্রথমবারের মতো আমি ধাক্কা খেয়েছিলাম। কিন্তু আপনার মনে রাখতে হবে, আমরা কিন্তু ব্রাউন পিপল, উই আর নট হোয়াইট পিপল। আমরা মাইনরিটিরও মাইনরিটি, আমাদের সুরক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। বাংলাদেশে কিন্তু সেরকম পরিস্থিতি নয়, একই গোত্রের মানুষ, একই রঙের মানুষ, একই বর্ণের মানুষ, একই ভাষার মানুষ, কাজেই এটি খতিয়ে দেখার ব্যাপার আছে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, আমি দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, আপনারা ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি ভালো লেগেছে, জানাবেন আপনাদের মতামত, আমরা সেটি দেখে থাকি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আমাদের সাথে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।